নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ মিশালির শুরুতে নিজামের খবরে একবার নজর রাখা যাক, কারণ নিজাম প্যালেসে রয়েছেন দুজন তৃণমূল নেতা। দেবরাজ চক্রবর্তীকে রাখা হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে, কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুর নিগমের দেবরাজ চক্রবর্তী। পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই তাদের বাড়িতে আগেও গিয়েছিল এবং তারপর তাদেরকে এখন ডেকে পাঠানো হয়েছে। সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বেশ কিছু বিষয় তাদের থেকে জানতে চাওয়া হচ্ছে। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, বিকেল ৫টা বেজে গেল, এখনো পর্যন্ত ওরা ভিতরে, ঠিক কি জানতে চাওয়া হচ্ছে? একসঙ্গে টানা জিজ্ঞাসাবাদ নাকি মাঝে বিরতি, তারপরে জিজ্ঞাসাবাদ, কি বিষয় তাদের কাছ থেকে জানা যাচ্ছে? দেখো, প্রায় ৫ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শেষের পর আবারও দ্বিতীয় দফায় যে জিজ্ঞাসাবাদ, সেই পর্ব কিন্তু এখন অবধি চলছে। ১২টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। মূলত এই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার পাশাপাশি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী দুজনকেই আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল সিবিআই আধিকারিকরা। সেই অনুসারে নির্ধারিত সময়ে এসে পৌঁছান দেবরাজ চক্রবর্তী এবং তার কিছুক্ষণ পরে এসে পৌঁছান বাপ্পাদিত্য দাশগুপ্ত। দুজনকেই নিজাম প্যালেসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে গত ২০২৩ সালে ৩০শে নভেম্বর যে এই সিবিআই আধিকারিকরা তাদের বাড়িতে যখন তল্লাশি অভিযান করেন, তখন এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে সেখান থেকে রিকমেন্ডেশন লেটার, বায়োডেটা এবং অ্যাডমিট কার্ড সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেছিলেন। শুধু তাই নয়, প্রায় ১০০ পাতার নথি সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেন। এই যে রিকমেন্ডেশন লেটার বা অ্যাডমিট কার্ড বা যে সমস্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত নথি, সেই নথি তার বাড়িতে কেন রাখা হয়েছিল এবং এই রিকমেন্ডেশন লেটারগুলো কি কাজে কি পারপাসে ব্যবহার করা হতো, অ্যাডমিট কার্ড কেন সেখানে, অ্যাডমিট কার্ডের যে সেখানে যে সমস্ত এই অ্যাডমিট কার্ডগুলো নিয়ে কিভাবে সেগুলোকে কাজে লাগানো হতো, সেই সংক্রান্ত একাধিক তথ্য জানতে চায় সিবিআই আধিকারিকরা, তাই তার বয়ান রেকর্ড করছে। পাশাপাশি অন্যদিকে দেবরাজ চক্রবর্তী তার তেঘুরিয়ার যে ফ্ল্যাট এবং যে বাড়ি, সেখানে যখন তল্লাশি অভিযান চলে গত ৩০শে নভেম্বর, সেখান থেকেও শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক সেখান থেকে নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন। তার মধ্যে ছিল যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে ট্রান্সফারের যে নথি, সেই নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং তারই ভিত্তিতে আজকে প্রাইমারির যে মামলা রয়েছে সেই মামলাতে তলব করা হয় এবং দুজনকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং তারই পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে সুজয় কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ যে রাহুল বেরা, তাকেও আজকে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ মোবাইলের যে সমস্ত তথ্য ডিলিট করা হয়েছিল সেই তথ্যের ক্ষেত্রে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার যে এখানে এই রাহুল বেরা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। সব মিলিয়ে কিন্তু তৎপর সিবিআই আধিকারিকরা যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেখানে একদিকে যেমন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, অন্যদিকে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, তাদেরকে দফায় দফায় যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের কি ভূমিকা, কারণ তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, অন্যদিকে এই দেবরাজ চক্রবর্তী, তার কি ভূমিকা ছিল। অর্থাৎ সেক্ষেত্রে এই সমস্ত যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত নথি তাদের বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে যেগুলো বাজেয়াপ্ত করেছিল সিবিআই আধিকারিকরা গত ৩০শে নভেম্বর, সেই লেটার বা নথি বা রেকমেন্ডেশন যে সমস্ত চিঠি ছিল, সেগুলো কার নির্দেশে সেখানে রাখা হয়েছিল এবং তাদের কি ভূমিকা, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এখন। ধন্যবাদ। ২৪ ঘন্টা নোটিশও দেওয়া হয় না, এটা খুব আপত্তি। কখন দেওয়া হয়েছিল? আপনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে ৬টার সময় নোটিশ সার্ভ করেছেন। উনি আজকে সকালে এক্সপেক্ট করেন আমাদের 11টায় আসতে হবে। আমাদেরও বিভিন্ন কাজ থাকে। কোনো সহযোগিতা কি আপনি করবেন? অবশ্যই করবো, কেন করবো? আপনার বাড়ি থেকে যে সমস্ত ডকুমেন্ট পেয়েছিল তার ভিত্তিতে দেখবে কি? এটা ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। উত্তর ২৪ পরগনার গোপালনগরে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল। মানে পাড়া প্রতিবেশী তো রীতিমতো চমকে উঠেছেন। দেহ নিয়ে যাওয়া হচ্ছে। দেহ কোথায় পাওয়া গেছে জানেন? রান্নাঘরে। প্রেমিকাকে খুন করেছেন তার দিদি মিলে, প্রেমিক এবং তার দিদি দুজনে মিলে প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে রেখেছিলেন। দেখো, ভাবুন একবার অবস্থা। তার মানে আগে থেকে প্ল্যান করা ছিল, পুরোপুরি প্ল্যান করে তারপরে এই ধরনের কাজ। কিভাবে, কবে, কার ঘটনা এবং জানা গেল কিভাবে? অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আরো ভালো। অনিরুদ্ধ, এ তো মানে ভয়ানক ব্যাপার। আর পাড়া প্রতিবেশী কেউ কোনোভাবে টের পাননি, জানা গেল কিভাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে, এই রহিমা মণ্ডলের বাড়ি গোপালনগর থানা এলাকার নতিডাঙ্গাতে, এবং দীর্ঘদিন ধরে এই যুবকের সঙ্গে তার প্রেম প্রণয় ছিল। পরবর্তীতে এই দুইজনই আলাদাভাবে বিয়ে করে এবং বিয়ের পরে তারা আবারও প্রেম প্রণয়ে আবদ্ধ হয় এবং এই মেয়েকে, অর্থাৎ এই রহিমা মণ্ডলকে বাকিবুল্লাহ মণ্ডল নিয়ে গিয়েছিল মুম্বাইতে।
সেখান থেকে 5-6 মাস তার সঙ্গে যখন পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, পরিবারের লোকেরা সন্দেহবশতই গোপালনগর থানায় এই বাকিবুল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বাকিবুল্লাহ এবং তার দিদিকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। গ্রেপ্তার করার পরে তাদেরকে পিসিতে নেওয়ার পরে, অর্থাৎ পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই যুবতীকে, অর্থাৎ এই রহিমা মণ্ডলকে, এই তার দিদি অর্থাৎ বাদুরিয়ার যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে সেখানে রান্নাঘরের নিচে তারা মেরে পুঁতে রেখেছে। কারণ তার দিদির স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল এই রহিমা, সেই অভিযোগ তুলছেন তারা। সেই অভিযোগেই এই রোমহর্ষ করা এই ঘটনা তারা ঘটিয়েছেন, তেমনই কিন্তু তারা পুলিশকে জানিয়েছেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাদুরিয়া থেকে এই দেহ উদ্ধার করা এক এক হয়েছে। করে জানতে চাইবো, প্রথমত সমস্যাটা কোথায় ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই রহিমা প্রাথমিকভাবে যখন বাকিবুল্লার সঙ্গে বিবাহের পরে আবারও সম্পর্কে আবদ্ধ হয়, তারপরেই বাকিবুল্লাহ তাকে নিয়ে গিয়েছিল মুম্বাইতে এবং দীর্ঘ 5-6 মাস আগে থেকেই মুম্বাইতে তারা ছিলেন। সেখান থেকে ফিরে আসার পরেই, অর্থাৎ এই বাকিবুল্লার দিদির বাড়িতে রেখেছিলেন রহিমাকে এবং সেখানেই দিদির স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছে তেমনই অনুমান করছেন পুলিশ, বা পুলিশের কাছে এখনো পর্যন্ত যে সূত্র রয়েছে তেমনই জানিয়েছে পুলিশকে যে এই রহিমার সঙ্গে ওই বাকিবুল্লার জামাইবাবু সম্পর্কে আবদ্ধ হয়, সেই কারণে সন্দেহবশত দিদি এবং ভাই কাদের দুজনেই। মাথায় এলো, মানে খুনের প্ল্যান কিভাবে এলো, এবং সে খুন করে দেহ যদি এখানে রাখা হয় তাহলে চট করে কেউ টের পাবে না, এই প্ল্যান কিভাবে হলো? যেহেতু এই রহিমার বাড়ি অনেকটাই দূরে বলা যেতে পারে, গোপালনগর থানার নতিডাঙ্গাতে, এবং এই বাকিবুল্লার দিদির বাড়ি যেহেতু বাদুরিয়াতে, সেখানে এই ধরনের খুনের প্ল্যান করা হয়েছিল। দুই দাদা, ভাই এবং দিদি দুজন মিলে যে প্ল্যান মাফিক এই কাজটা ঘটিয়েছে সেটা কিন্তু তারা পুলিশের যে প্রাথমিক তদন্ত, সেই তদন্তে তারা স্বীকার করেছেন যে তারা দুজন মিলে এই ঘটনা ঘটিয়েছেন। কারণ তার স্বামী বা এই বাকিবুল্লার জামাইবাবুর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছিল, সেই সন্দেহে বসেই তারা এই ঘটনা ঘটিয়েছেন এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে জানিয়েছেন। ধন্যবাদ অনিরুদ্ধ। যারা এই ঘটনা ঘটিয়েছে দেখুন নির্বিকার, এখন আর মুখে কোনো কথা নেই। বলছি মেয়েটাকে মারলেন কিভাবে? হ্যাঁ, মারলেন কেন? কারণটা কি ছিল? অপরাধ কি ছিল? যে ছেলেটি গোপালনগর থানায় ধরা আছে আপনার কে হয়? কি আপনার কি ভাই? আইবুড়ো থাকতে লাইন ছিল, তো আমার বাড়ি আমার মেয়ে নিয়ে পালিয়ে যায়, পালিয়ে গেলে মা বাপ ঘরে তুলে নেয় না, তার জন্য গিরানোক চাপা চাপ দিলে ওর বিয়ে করতে পারলে, ও বিয়ে করলে তারপর বললো তুই যখন তোর মারা কেস খামারি করেছে করেছে গিরানোক ডেকেছে, তোর একদিন সংসার না ভাঙতে হলে তোর সংসার আমি ক্ষতি করবো। 2 বছর নিয়ে গিয়েছে ওখানে বোম্বের বাজারে 3.5 মাসের সংসার খেয়েছে, 5 মাস আর বুনির বাড়ি এসে মেরে ফেল দিয়েছে। আমি এখন ফাঁসির ওপর ফাঁসি চাই। স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি গিয়েছে, নির্দেশিকা জারি হয়েছে, 9টায় আউটডোর খুলতে হবে, 9:15-র মধ্যে রিপোর্ট আপলোড করতে হবে ওয়েবসাইটে। কিন্তু আমরা যখন 9টার সময় যাই বিভিন্ন হাসপাতালে, কি ছবি দেখতে পাই জানেন? দেখাবো বিরতির পর।